হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা দেখো এখানে শুরু করছিলাম চ্যাপ্টার 10, যেটা আমরা পড়তে শুরু করেছি। চ্যাপ্টার 10-এ অলরেডি আমরা দুটো ভিডিও হয়ে গেছে, যেখানে আমরা অনেক কিছু পড়ে নিয়েছি যে বায়োটেকনোলজি কাকে বলে, সেখানে কি কি তার ইউজেস আছে, এগুলো আমরা ফার্স্ট ভিডিওতে পড়েছি। সেগুলো কিসে কিসে আমরা ইউজ করি। তারপরে এখানে আমরা পড়ছিলাম যে বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনস ইন এগ্রিকালচার মানে চাষাবাসের ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজিকে কিভাবে ইউজ করতে পারি, সেটা আমরা দ্বিতীয় ভিডিওটায় পড়েছি। তো সেখানে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক পড়েছিলাম, যেমন গ্রিন রিভলিউশন নিয়ে, টিস্যু কালচার, এক্সপ্ল্যান্ট, টোটিপোটেন্সি, মাইক্রোপ্রোপাগেশন, সোমা ক্লোনস, এগুলো নিয়ে পড়েছিলাম। নেক্সট থার্ড ভিডিওতে আমরা পড়েছিলাম যে মেরিস্টেম, এগুলো পড়েছিলাম, সোম্যাটিক হাইব্রিডাইজেশন, এই যে এগুলো সমস্ত কিছু আমরা 3 নম্বর ভিডিওতে পড়ে নিয়েছি। তো তোমরা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো, তোমাদের কাছে বলবো যে তোমরা আগের ভিডিওগুলো অবশ্যই দেখো, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এইটা আমরা পড়েছিলাম যে জেনেটিক্যালি মডিফাইড অর্গ্যানিজম, জেনেটিক্যালি মডিফাইড ফুড, এগুলো আমরা পড়েছিলাম। নিয়ে আমরা লাস্ট পড়েছিলাম এই গোল্ডেন রাইস। ঠিক আছে, তো চলো আজকে আমরা নেক্সট পার্ট থেকে শুরু করি। এখানে দেখো কি বলছে, ইন অ্যাডিশন টু দিস ইউজেস, GM has been used to create tailor-made plants to supply alternative resources to industries in the form of starch, fuels and pharmaceuticals. মানে এই যে জেনেটিক্যালি মডিফাইড যে সমস্ত ফুডস আছে, সেগুলোকে আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন রিসোর্স হিসাবে সেগুলোকে ইউজ করা হচ্ছে। কি কি ফর্মে ইউজ করা হচ্ছে, যেমন ধরো স্টার্চ হিসাবে ইউজ করা হচ্ছে, অ্যাজ এ ফুয়েল ইউজ করা হচ্ছে, বা ফার্মাসিউটিক্যালস হিসাবে ইউজ করা হচ্ছে। নেক্সট কি বলছে দেখো, সাম অফ দ্য অ্যাপ্লিকেশনস অফ বায়োটেকনোলজি ইন এগ্রিকালচার দ্যাট ইউ উইল স্টাডি ইন ডিটেল আর দ্য প্রোডাকশন অফ পেস্ট রেজিস্ট্যান্ট প্লান্টস হুইচ কুড ডিক্রিজ দ্য অ্যামাউন্ট অফ পেস্টিসাইড ইউজড। আমরা আগেই ফার্স্টের দিকে পড়েছিলাম, মনে আছে যে যদিও বা গ্রিন রিভলিউশন হলো, কিন্তু ফার্মার্সদের কাছে তখনও পর্যন্ত এই যে পেস্টিসাইড বলো বা সিডসের দাম বলো, এগুলো কিন্তু অনেক বেশি ছিল। ঠিক আছে, তো তখন কিন্তু ওরা অতটা ইউজ করতে পারতো না। তো সেই পেস্টিসাইডের অ্যামাউন্ট কমানোর জন্য বা যাতে প্রোডাকশন আরও বেশি করা যায়, সেই জন্য কিন্তু বায়োটেকনোলজির ব্যবহার সেখানে আরও বেশিভাবে হতে থাকলো। সেই ক্ষেত্রে আমরা বায়োটেকনোলজিকে ব্যবহার করলাম। কিভাবে ব্যবহার করলাম এসো দেখি। BT toxin is produced by a bacterium called Bacillus thuringiensis, BT for short। এখানে কি বলছে, ব্যাসিলাস থ্রুয়েনজেনেসিস বলে একটা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াটা থেকে বিটি টক্সিন বলে একটা টক্সিন ও প্রডিউস করে, সেইটাকে এবার আইসোলেট করবে। দেখো, BT toxin gene has been cloned from the bacteria and been expressed in plants to provide resistance to insects without the need of insecticides। মানে কি বলছে, এই যে বিটি ব্যাসিলাস থ্রুয়েনজেনেসিস হচ্ছে বিটি টক্সিন তৈরি করছে। এই যে বিটি টক্সিনের যে জিনটা, এই জিনটাকে সায়েন্টিস্টরা কী করলো, ব্যাকটেরিয়ার থেকে আইসোলেট করে নিল, মানে বের করে নিয়ে সেটাকে কোথায় এক্সপ্রেস করলো, কোনো একটা প্ল্যান্টসে সেটাকে দিল। যখন সেটাকে প্ল্যান্টসে দিল, তো সেই জিনটা যখন এক্সপ্রেস করলো, তো সেটা কি করবে, অ্যাজ এ মানে সেটাকে ইনসেকটিসাইড হিসাবে সেটা মানে কাজ করবে, সেটা ইনসেক্ট দমন করতে সাহায্য করবে। তার ফলে কি হবে, যে তোমার কেমিক্যাল ইনসেকটিসাইড যেটা, সেইটার ব্যবহার কমে যাবে। ঠিক আছে, এটা একটা বায়োপেস্টিসাইড হিসেবে তোমার ব্যবহার হতে পারে। ইন এফেক্ট টু ক্রিয়েটেড এ বায়োপেস্টিসাইড। বুঝতে পারছো?
নেক্সট লাইন কি বলছে দেখো, এক্সাম্পলস আর বিটি কটন, বিটি রাইস, বিটি কর্ন, টমেটো, পটেটো, সয়াবিন, এইসব। ঠিক আছে, তাহলে দেখো এইখানটা এই যে বিটি ব্যাসিলাস থ্রুইনজেনেসিস, এটা নিয়ে আমরা পরে আরও ডিটেলসে পড়বো। এখন শুধু এটাই জেনে রাখো, মানে এর পরটাতেই আমরা পড়ছি। এখানে ব্যাসিলাস থ্রুইনজেনেসিস ইন দ্য শর্ট ফর্ম বলছে বিটি। এটা হচ্ছে ব্যাসিলাস থ্রুইনজেনেসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়া যে কিনা করছে একটা টক্সিন প্রডিউস করছে, সেটাকে বলা হচ্ছে বিটি টক্সিন। সেই টক্সিন মানে যে জিনটা এই টক্সিনটা প্রডিউস করে, সেই জিনটাকে হচ্ছে আইসোলেট করে নেওয়া হচ্ছে, নিয়ে প্ল্যান্টসের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো প্ল্যান্টসে গিয়ে সেই জিনটা এক্সপ্রেস করছে, নিয়ে সেই টক্সিনটা প্রডিউস করছে। যখন সেই টক্সিনটা প্রডিউস হচ্ছে, প্ল্যান্টসে যে সমস্ত ইনসেক্টরা আছে, পেস্টরা আছে, ওরা কিন্তু ওই টক্সিনটা সহ্য করতে পারছে না এবং ওরা মারা যাচ্ছে। তাহলে কি হলো, কেমিক্যাল পেস্টিসাইড বা কেমিক্যাল ইনসেক্টিসাইডের বদলে আমরা এটাকে বায়োলজিক্যালি হিসাবে ব্যবহার করা গেল, বায়োপেস্টিসাইড হিসাবে আমরা একটা ব্যবহার করতে পারলাম। তো এইভাবে আমরা কি কি ব্যবহার করতে পারি, কোন কোন ক্ষেত্রে বা কোন কোন প্লান্টসে আমরা এগুলো ব্যবহার করতে পারি, যেমন হচ্ছে বিটি কটন, বিটি কর্ন, বিটি রাইস, বিটি টমেটো, বিটি পটাটো, বিটি সয়াবিন, এগুলো। ঠিক আছে, নেক্সট দেখো এইটা সম্বন্ধে আরও ডিটেলসে বলছে। বিটি কটন, some strains of Bacillus thuringiensis produce proteins that kill certain insects such as Lepidopterans, ব্র্যাকেটে দেখো বলছে টোবাকো বার্ডওয়ার্ম, আর্মিওয়ার্ম, কোলিওপটেরান্স, বিটেলস অ্যান্ড ডায়োপটেরান্স, ফ্লাইজ, মসকিউটোস। মানে এখানে কি বলছে যে ব্যাসিলাস থ্রুইনজেনেসিসের কিছু কিছু স্ট্রেন আছে যারা কিনা করছে যে এমন একটা প্রোটিন প্রডিউস করছে যেটা কিনা কিছু স্পেসিফিক অ্যামাউন্ট মানে কিছু স্পেসিফিক স্পিসিসের ইনসেক্টকে মারছে। সেই স্পেসিফিক ইনসেক্টগুলো কারা কারা, যেমন হচ্ছে লেপিডোস্টেরান্সের মধ্যে হচ্ছে টোব্যাকো বার্ডওয়ার্ম, আর্মি ওয়ার্ম পড়ে যাচ্ছে। কোলিওপটেরান্সের মধ্যে কে থাকছে, বিটেলস থাকছে। ডায়োপটেরান্সের মধ্যে কে কে থাকছে, ফ্লাইস থাকছে, মসকিউটোস থাকছে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো মানে এই স্পেসিফিক স্পিসিসের ইনসেক্টগুলোকে ব্যাসিলাস থ্রুইনজেনেসিসের স্ট্রেনটা দিয়ে মারা সম্ভব হচ্ছে। ঠিক আছে, কারণ ব্যাসিলাস থ্রুইনজেনেসিস হচ্ছে এমন একটা প্রোটিন প্রডিউস করছে যেটা কিনা এই সমস্ত ইনসেক্টগুলোকে কিল করছে, মেরে দিচ্ছে। ঠিক আছে, নেক্সট লাইন কি বলছে দেখো, ব্যাসিলাস থ্রুইনজেনেসিস ফর্মস প্রোটিন ক্রিস্টালস ডিউরিং এ পার্টিকুলার ফেজ অফ দেয়ার গ্রোথ। ব্যাসিলাস থ্রুইনজেনেসিস হচ্ছে একটা ব্যাকটেরিয়াম। তো ওই ব্যাকটেরিয়ামটার হচ্ছে গ্রোথের বিভিন্ন রকমের ফেজ আছে। ঠিক আছে, তো ওই গ্রোথ ফেজের একটা পার্টিকুলার ফেজেতে ও হচ্ছে একটা প্রোটিন ক্রিস্টাল তৈরি করছে। দিস ক্রিস্টালস কন্টেন এ টক্সিক ইনসেকটিসাইডাল প্রোটিন। তো এই যে ও প্রোটিনটা তৈরি করছে না, ওর গ্রোথ ফেজেতে একটা প্রোটিন যেটা তৈরি করছে, সেই প্রোটিনটার কিন্তু টক্সিক ইনসেকটিসাইডাল প্রোটিন প্রপার্টি আছে। বুঝতে পারছো, মানে ওই প্রোটিনটা কোনো একটা ইনসেক্টকে মারতে সক্ষম। হোয়াই ডাজ দিস টক্সিন নট কিল দ্য ব্যাসিলাস? তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ওই টক্সিন প্রোটিনটা হচ্ছে অন্য কোনো ইনসেক্টকে মেরে দিচ্ছে, তাহলে ওটা ব্যাসিলাস থ্রুইনজেনেসিস ব্যাকটেরিয়াটার মধ্যেই তো তৈরি হচ্ছে একটা গ্রোথ ফেজেতে, তাহলে তাকে কেন মারছে না, ব্যাসিলাস থ্রুইনজেনেসিসকে মারছে না কিন্তু অন্য ইনসেক্টকে মেরে দিচ্ছে? সেটা কিভাবে পসিবল? সেইটার আনসার দেখো, এভাবে বলছে। অ্যাকচুয়ালি দ্য বিটি টক্সিন প্রোটিন এক্সিস্ট অ্যাজ ইনঅ্যাক্টিভ প্রোটক্সিনস। বলছে যে এই যে বিটি টক্সিনটা ওটা হচ্ছে ইনঅ্যাক্টিভ প্রোটক্সিন হিসাবে ওখানে এক্সিস্ট করছে ব্যাকটেরিয়ার বডিতে। বাট ওয়ান্স অ্যান ইনসেক্ট ইনজেস্ট দ্য ইনঅ্যাক্টিভ টক্সিন, বলছে যখন একটা ইনসেক্ট ওই প্রোটিনটাকে ইনজেস্ট করে নিল, ওই প্রোটিনটাকে যখন খেয়ে ফেললো,
তখন ওটার ইনঅ্যাক্টিভ যে টক্সিনটা ছিল সেইটা কি বলছে, ইট ইজ কনভার্টেড ইনটু অ্যান অ্যাক্টিভ ফর্ম অফ টক্সিন। ওইটা কি হচ্ছে, ইনঅ্যাক্টিভ টক্সিনটা অ্যাক্টিভ ফর্ম অফ টক্সিনে কনভার্ট হয়ে যাচ্ছে ডিউ টু দ্য অ্যালকালাইন পিএইচ অফ দ্য গাট। মানে ইনসেক্টটার যে গাটের অ্যালকালাইন পিএইচ আছে ওই পিএইচটার জন্য হচ্ছে ইনঅ্যাক্টিভ টক্সিন যেটা ছিল সেই ইনঅ্যাক্টিভ টক্সিনটা ওটা অ্যাক্টিভ টক্সিনে পরিণত হয়ে গেল, হুইচ সলিউবলাইজ দ্য ক্রিস্টালস, যেটা কিনা ওই ক্রিস্টালসটাকে সলিউবল করে দিতে পারে। তাহলে এই লাইনটার মানে বুঝতে পারলে তোমরা? আমি আর একবার বলছি, তোমরা শোনো। দেখো কি বলছে, যে ব্যাসিলাস থ্রুয়েনজেনেসিস হচ্ছে ওর গ্রোথ ফেজেতে একটা টক্সিন তৈরি করছে, ঠিক আছে? এবার সে যে টক্সিনটা তৈরি হচ্ছে সেইটা হচ্ছে ইনসেকটিসাইডাল প্রপার্টি আছে, ইনসেকটিসাইডাল প্রোটিন হিসাবে সেটা কাজ করছে। তাহলে সেইটা কেন ওই স্পেসিফিক ব্যাকটেরিয়ামটাকে মারছে না যার মধ্যে তৈরি হচ্ছে? কারণ ওটার তো টক্সিক প্রপার্টি আছে। তো সেইটা কেন হচ্ছে না, তার কারণ হচ্ছে যে ওইটা যখন ব্যাকটেরিয়াটার বডির মধ্যে আছে তখন সেটা ইনঅ্যাক্টিভ টক্সিন হিসাবে আছে, অ্যাক্টিভ নয়, ঠিক আছে? এবার যখন ওই ইনসেক্ট যেটা আছে সেই ইনসেক্টটা যখন ওই টক্সিনটাকে ইনজেস্ট করে নিল, খেয়ে ফেললো, তো ওই ইনসেক্টের গাটের মধ্যে গিয়ে কি হবে, ইনঅ্যাক্টিভ টক্সিনটা অ্যাক্টিভ টক্সিনে পরিণত হয়ে যাবে। কেন? কারণ হচ্ছে ওই গাটেতে হচ্ছে অ্যালকালাইন পিএইচ আছে, অ্যালকালি পিএইচটা, সেই জন্য হচ্ছে ওটা ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভ হয়ে গেল। ইনঅ্যাক্টিভ থেকে যখন অ্যাক্টিভ হয়ে যাবে তখন কি হবে, ওটা হচ্ছে ক্রিস্টাল ফর্মটা যেটা আছে ওইটা সলিবিলাইজ করে দেবে, ঠিক আছে? দ্য অ্যাক্টিভেটেড টক্সিন বাইন্ডস টু দ্য সারফেস অফ মিড গাট এপিথেলিয়াল সেলস। এই যে অ্যাক্টিভ টক্সিন যেটা আছে ওটা কি করবে, ওর গাটের যে এপিথেলিয়াল সেলটা আছে না সেই এপিথেলিয়াল সেলে গিয়ে বাইন্ড করবে অ্যান্ড ক্রিয়েট পোর্স, মানে ছিদ্র করে দেবে, দ্যাট কজেস সেল সোয়েলিং অ্যান্ড লাইসিস। যদি তোমার সেলেতে ছিদ্র হয়ে যায়, পোর তৈরি হয়ে যায়, তাহলে কি সেলটা বাঁচবে? সেলটা বাঁচবে না, অ্যান্ড ইভেনচুয়ালি কজ ডেথ অফ দ্য ইনসেক্ট। তার ফলে কি হবে, ইনসেক্টটা মারা যাবে, ঠিক আছে? তো তোমরা এইখানটা আরেকবার একটু ব্যাকে গিয়ে তোমরা যদি না বুঝতে পারো আরেকবার পড়ে নিও, আশা করি যে তোমরা এইটুকু বুঝতে পারবে। এটাই হচ্ছে এখানকার মেন ফান্ডা, যে এখানে হচ্ছে অ্যালকালি পিএইচ থাকার জন্য ইনসেক্টের গাটে ইনঅ্যাক্টিভ ফর্মটা অ্যাক্টিভ ফর্মে তৈরি হয়ে যাচ্ছে। অ্যাক্টিভ ফর্মটা কি করছে, গাটের এপিথেলিয়াল সেলে গিয়ে পোর তৈরি করে দিচ্ছে, এই পোরটা তৈরি হওয়ার জন্য সেলটা নষ্ট হয়ে যাচ্ছে। এইটাই হচ্ছে মূল জিনিস, সেইটাকে এই এতক্ষণ ধরে এই এত কিছু ভাবে বলা হয়েছে, ঠিক আছে? আর এই ইনসেক্টটা কি কি ইনসেক্ট হতে পারে সেটা এই ফার্স্টে বলা হয়েছে, যেমন হচ্ছে টোব্যাকো বার্ডওয়ার্ম, আর্মি ওয়ার্ম, বিটেলস, ফ্লাইজ, মসকিউটোস, এইগুলো, ঠিক আছে? চলো তাহলে আমরা নেক্সট যাই। কি বলছে দেখো, specific Bt toxin genes were isolated from Bacillus thuringiensis and incorporated into several crop plants such as cotton. এই যে বিটি টক্সিন যে জিনটা আছে না ব্যাসিলাস থ্রুইনজেনেসিস ব্যাকটেরিয়ার, ওইটা আইসোলেট করে কিন্তু অনেক রকমের প্লান্টসে সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করেছেন, তার মধ্যে একটা আছে কটনে, ঠিক আছে, তুলো গাছে। The choice of genes depends upon the crop and the targeted pest, as most Bt toxin are insect group specific. সমস্ত বিটি টক্সিন যে সমস্ত ইনসেক্টের ওপর কাজ করবে সেটা কিন্তু নয়, কারণ বিটি টক্সিনটাও হচ্ছে একটা ইনসেক্ট স্পেসিফিক, মানে একটা স্পেসিফিক টাইপের জিন থেকে যে প্রোটিনটা তৈরি হবে কেবলমাত্র সে একটা স্পেসিফিক ইনসেক্টের গ্রুপকেই মারতে সক্ষম, এমন নয় যে সে সমস্ত ইনসেক্টের গ্রুপকে মেরে দেবে। দ্য টক্সিন ইজ কোডেড বাই এ জিন ক্রাই 1AC নেমড ক্রাই, এটাকে বলা হচ্ছে ক্রাই জিন,
ঠিক আছে? এই যে টক্সিনটা যেটা তৈরি হচ্ছে, সেই টক্সিনটা কোন জিনটা থেকে তৈরি হচ্ছে? ক্রাই জিন থেকে। There are a number of them. For example, the protein encoded by the genes CRY1AC and CRY2AB control the cotton bollworms. That of CRY1AB control corn borer. দেখো এখানে বলেছে যে কোন জিন কোন ইনসেক্টকে মানে কন্ট্রোল করছে। যেমন বলছে কর্ন বোরার হচ্ছে ওই রকমই একটা তোমার ইনসেক্ট, অনেকটা প্রজাপতির মতো দেখতে। ওকে কন্ট্রোল কে করছে বা ওকে কে মারছে? এই জিনটা CRY1AB জিন। ঠিক আছে, এইটাও কিন্তু তোমার ব্যাসিলাস থ্রুইনজেনেসিস থেকেই পাওয়া যাচ্ছে, শুধু জিনটা অন্যরকম, CRY1AB। সেই রকমই বলছে যে CRY1AC, CRY2AB এরা কি করছে? কটন বলওয়ার্মস যে ইনসেক্টটা আছে সেইটাকে কন্ট্রোল করছে। দেখো নিচে একটা ছবি দেওয়া আছে, তোমরা দেখতে পাবে। এইখানে দেখো A আর B দুটো ছবি দিয়েছে। এখানে এই যে কটন, এই যে তুলো, এটা হচ্ছে এরকম হওয়া উচিত, কিন্তু ইনসেক্ট আক্রমণ করেছে, ইনসেক্ট আক্রমণ করে এই রকম করে দিয়েছে। বুঝতে পারছো? এই এর ছবিটা হচ্ছে ইনসেক্ট আক্রমণ করেছে, আর বি এর ছবিটা হচ্ছে নর্মাল, মানে এরকম হওয়া উচিত। দেখো এখানটা বলছে কটন বল, এতে মানে এই ছবিটায় বলছে ডেস্ট্রয়েড বাই বল ওয়ার্মস। ঠিক আছে, বল ওয়ার্ম হচ্ছে এখানে তোমার ইনফেক্টেড, এটা বল ওয়ার্মস করেছে। আর এখানটায় হচ্ছে ফুললি ম্যাচিওর কটন বল, এরকম হওয়া উচিত, বিয়ের মতো হওয়া উচিত, কিন্তু যখন ইনফেক্টেড হয় তখন এর মতো হয়ে যায়। ঠিক আছে, চলো তাহলে আমাদের এই বিটি টক্সিন, বিটি কটন, এই সমস্ত জিনিসটা বুঝতে পারলে এখান থেকে তোমাদের এটা একটা বেসিক্যালি কনসেপ্ট। যারা হয়তো 11-12 পড়ছো তাদের কাছে এই যত দিন তোমরা পড়বে ততদিন দেখবে এই বিটি কটন, ব্যাসিলাস থ্রুইনজেনেসিস এই নামগুলো কিন্তু আসতেই থাকবে। তোমরা নিটেতে যদি নাও মানে যদি এই লাইনে নাও আসো, ভবিষ্যতে যদি বিএসসি এমএসসিও করো, তখনও দেখবে এই নামগুলো কিন্তু বারবার আসছে, ব্যাসিলাস থ্রুইনজেনেসিস, বিটি কটন, বিটি টক্সিন। তো এই কনসেপ্টটা কিন্তু তোমাদের ক্লিয়ার রাখবে। ঠিক আছে, আর সবসময় মাথায় রাখবে যে কোন ইনসেক্টের ওপর কিভাবে কাজ করছে, মেকানিজমটা মাথায় রাখবে। খুব ইজি জিনিস, একবার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেলেই তোমরা মনে রাখতে পারবে। তো এই জিনিসটাকে কয়েকবার একটু পড়ে নিও বা ভিডিওটাকে একবার দুবার দেখে নিও, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, চলো নেক্সট পার্টটায় কি বলছে দেখো, পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্টস। এখানটায় কি বলছে দেখো, সেভারেল নিমাটোডস parasitize a wide variety of plants and animals including human beings। মানে কি বলছে, অনেক ধরনের নিমাটোডস আছে যারা কি করে প্লান্টস, অ্যানিম্যালস, এমনকি হিউম্যান বিইংয়ের উপরও তারা হচ্ছে প্যারাসাইটিসাইজ করে, মানে হচ্ছে পরজীবী হিসাবে থাকছে। ঠিক আছে, অনেক নিম্যাটোডস। এই নিম্যাটোড মেলিডোকাইনি incognitia infects the root of tobacco plants and causes a great reduction in yield। এখানটা দেখো কি বলছে, এই যে একটা নিমাটোডের নাম বলছে, এইটা মেলয়েডিগাইনি ইনকগনিশিয়া, এটা হচ্ছে একটা নিমাটোডের নাম, যে কিনা করছে যে টোবাকো প্লান্টের রুটস, মূল যেটা আছে টোবাকো প্লান্টসের, সেখানে গিয়ে আক্রমণ করছে, যার ফলে কি হচ্ছে যে টোবাকোর যে ইলটা, মানে টোবাকোর যে ফসলের পরিমাণটা, সেটা কিন্তু কম হয়ে যাচ্ছে। A novel strategy was adopted to prevent this infestation, which was based on the process of RNA interference। এই এই ঘটনা মানে এই যে ইনফেকশন এই নিমাটোডটার এই টোবাকো প্লান্টসের উপর, এখান থেকে মুক্ত হওয়ার জন্য কি করা হয়েছে, একটা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে। সেটা কি স্ট্র্যাটেজি না, আরএনএ ইন্টারফারেন্স। সেটাকে আমরা শর্ট ফর্মে বলতে পারি RNAi। নেক্সট দেখো কি বলছে, RNAi টেক্স প্লেস
in all eukaryotic organisms as a method of cellular defense. এই যে RNAi যে প্রসেসটা বা RNA ইন্টারফারেন্স যে প্রসেসটা, এটা সমস্ত ইউক্যারিওটিক অর্গানিজমের ক্ষেত্রেই দেখা যায়। কি কি হিসাবে কাজ করে? সেলুলার ডিফেন্স মেকানিজমে কাজ করে। ঠিক আছে, একটা সেলকে প্রোটেকশন হিসাবে দেয়। দিস মেথড ইনভলভ সাইলেন্সিং অফ এ স্পেসিফিক mRNA। তো এই যে মেথডটা, এই যে RNA ইন্টারফারেন্স, এই মেথডটায় কি ইনভলভ আছে সাইলেন্সিং অফ স্পেসিফিক mRNA। একটা mRNA সাইলেন্সিং হচ্ছে একটা মলিকিউলার বায়োলজির একটা টেকনিক। তো এটা নিয়ে আমরা পরে ডিটেলসে আলোচনা করব। আপাতত জেনে রাখো যে mRNA সাইলেন্সিং করে দেয় ডিউ টু এ কমপ্লিমেন্টারি dsRNA molecule that binds to and prevents translation of the mRNA। এখানে কি বলছে যে এই মেথডটাই হচ্ছে দেখো, তাহলে এখানটায় কি বলছে যে এই মেথডটা, this method involves silencing of specific mRNA due to a complementary dsRNA molecule that binds to and prevents translation of the mRNA। মানে কি বলছে যে এখানে হচ্ছে একটা স্পেসিফিক mRNA সাইলেন্সিং হচ্ছে। সেই সাইলেন্সিংটা কিসের জন্য হচ্ছে? কারণ তার কমপ্লিমেন্টারি যে dsRNA মলিকিউলটা আছে, সেই মলিকিউলটা এসে এখানে mRNAতে বাইন্ড করে যাচ্ছে। সেই বাইন্ড করার ফলে কিন্তু যখন কমপ্লিমেন্টারি RNAটা বাইন্ড করে যাচ্ছে, তখন সেই RNAটা থেকে আর প্রোটিন তৈরি হচ্ছে না। ঠিক আছে, তো যখন প্রোটিনটা তৈরি হচ্ছে না, তো সেটা হচ্ছে ট্রান্সলেশনটাকে প্রিভেন্ট করে দিচ্ছে। ঠিক আছে, আমরা জানি যে রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন এইরকম 3টে প্রসেস আছে। তো যখন এরকম কমপ্লিমেন্টারি RNAটা বাইন্ড করে যাবে dsRNA, তখন কিন্তু ট্রান্সলেশন যে প্রসেসটা হবে, সেই প্রসেসটা আর হবে না। মানে ওই RNAটা থেকে যে প্রোটিনটা তৈরি হওয়ার কথা ছিল, সেই প্রোটিনটা আর তৈরি হচ্ছে না। The source of this complementary RNA could be from an infection by viruses having RNA genomes or mobile genetic elements that replicate via an RNA intermediate। বলছে এই যে কমপ্লিমেন্টারি RNA, এইটার সোর্স তাহলে কোথা থেকে হতে পারে? কোনো একটা ভাইরাসের ইনফেকশন থেকে হতে পারে, যার কিনা RNA জিনোমটা তুমি নিতে পারো, বা কোনো মোবাইল জেনেটিক এলিমেন্ট যেমন হচ্ছে ট্রান্সপোজন হতে পারে, যেটাকে আমরা জাম্পিং জিনস বলি। ঠিক আছে, এই সমস্ত জিনগুলো মানে জাম্পিং জিনস, ট্রান্সপোজন, ঠিক আছে, ট্রান্সলেশন, এই সমস্ত টার্ম, RNA ইন্টারফারেন্স, এই সব জিনিসগুলো হচ্ছে মলিকিউলার বায়োলজিতে ইন ডিটেলস যখন ভিডিও দেব তখন তাহলে এগুলো পড়ানো হবে। আপাতত এইটাই জেনে রাখো যে RNA ইন্টারফারেন্স হচ্ছে একটা প্রসেস, যেটাতে কি করা হচ্ছে যে টোব্যাকো প্লান্টসে যে নিমাটোড যে ক্ষতিটা করছে, সেইটা থেকে বাঁচার জন্য হচ্ছে RNA ইন্টারফারেন্স প্রসেসটা অ্যাডপ্ট করা হয়েছে, ইউজ করা হয়েছে। সেখানে কি করা হচ্ছে না, ডাবল স্ট্যান্ডার্ড RNA সেখানে নেওয়া হয়েছে। ডাবল স্ট্যান্ডার্ড RNA কি করছে, একটা স্পেসিফিক mRNA যেটার সাথে হচ্ছে আরেকটা RNA যখন বাইন্ড করে যায়, তখন সেইটা হচ্ছে আর ট্রান্সলেশন হয় না, মানে সেই RNAটা থেকে আর প্রোটিন তৈরি হয় না। যখন সেটা থেকে প্রোটিন তৈরি হয় না, তখন সেটাকে আমরা বলি mRNA সাইলেন্সিং। ঠিক আছে, তো এই যে mRNA এর সোর্সটা কোথা থেকে হতে পারে? কোনো ভাইরাস থেকে হতে পারে, কোনো জেনেটিক মোবাইল জেনেটিক এলিমেন্টস থেকে, যেমন ট্রান্সপোজন থেকে হতে পারে, বা অন্য কোথাও থেকে হতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, ইউজিং অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টরস nematode specific genes were introduced into the host plant। বলছে যে অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টরস কাকে বলবো? মানে ধরো কোনো একটা জিন তুমি কোনো একটা অর্গানিজমের মধ্যে পাঠাতে চাইছো, তো যেটার মাধ্যমে পাঠাচ্ছ সেটাকে আমরা বলবো ভেক্টর। তাহলে এখানে বলছে
অ্যাগ্রোব্যাকটেরিয়ামটাকে অ্যাজ এ ভেক্টর হিসাবে ইউজ করা হচ্ছে। ইউজিং অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টরস, নিমাটোড স্পেসিফিক জিনস ওয়ার ইন্ট্রোডিউসড ইন দ্য হোস্ট প্ল্যান্ট। এই যে নিমাটোড স্পেসিফিক জিনসটাকে কি করা হচ্ছে, হোস্ট প্ল্যান্টের মধ্যে কিভাবে দেওয়া হচ্ছে, এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম ভেক্টরের মাধ্যমে দেওয়া হচ্ছে। The introduction of DNA was such that it produced both sense and antisense RNA in the host cell. বলছে এইটা এমনভাবে দেওয়া হচ্ছে যাতে কিনা করা হচ্ছে ও হচ্ছে হোস্ট সেলের মধ্যে গিয়ে বোথ সেন্স অ্যান্ড অ্যান্টিসেন্স আরএনএ, সেন্স আরএনএ আর অ্যান্টিসেন্স আরএনএ দুটো যাতে বানাতে পারে। ঠিক আছে, দিস টু RNAs being complementary to each other formed a double stranded that initiated RNAi. বলছে যে এই যে আরএনএটা, এইটা এমনভাবে কমপ্লিমেন্টারি করা হয় যাতে কিনা ওটা হচ্ছে মানে মানে যে আরএনএ সাইলেন্সিং যে প্রসেসটা আছে, আরএনএ এই যে আরএনএ ইন্টারফারেন্স যে প্রসেসটা আছে ওটা যাতে ইনিশিয়েট করতে, মানে ওটা যাতে শুরু করতে পারে, and thus silence the specific mRNA of the nematode. ঠিক আছে, the consequence was that the parasite could not survive in a transgenic host expressing interfering RNA. বলছে যে এখানে এই যে প্যারাসাইটটা ওটা কিন্তু কোনো ট্রান্সজেনিক হোস্টে কিন্তু ও এক্সপ্রেস মানে ও বাঁচতে পারে না। ঠিক আছে, এই নিমাটোডটা, the transgenic plant therefore got itself protected from the parasite. সেই জন্য যে ট্রান্সজেনিক প্ল্যান্টস যেটা তৈরি করা হচ্ছে সেইটা কিন্তু এই প্যারাসাইটের আক্রমণ থেকে বাঁচতে পারে। আচ্ছা, যদি আমি শর্টে একটা সামারাইজ করে বলি তাহলে এখানে কি বোঝাতে চাইলো, বলছে যে এই যে প্ল্যান্টসে দেখো এখানটায় নিচে একটা ছবি আছে তোমাদের দেওয়া, এই দেখো এইখানটায় এতে হচ্ছে একটা নর্মাল কন্ট্রোল রুট। ঠিক আছে, যেখানে দেখো রুটটার কি অবস্থা, আর বিতে বলা হচ্ছে যে ট্রান্সজেনিক প্লান্টস, যেখানে হচ্ছে ওই জিনটা ইনকর্পোরেট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ধরো কোনো একটা প্ল্যান্টস আছে, সেই হোস্ট প্ল্যান্টে তুমি হচ্ছে একটা মানে এটা ট্রান্সজেনিক প্ল্যান্ট, তো মানে ওখানে তুমি কিছু জিন ইনকর্পোরেট করে দিয়েছো। ঠিক আছে, এইখানে হচ্ছে তুমি ওই সেন্স অ্যান্টিসেন্স ডিএসআরএনএটাকে তুমি ইন্ট্রোডিউস করে দিয়েছো। তার ফলে কি হচ্ছে, যখনই নিমাটোডস আক্রমণ করছে, নিমাটোডসের যে আরএনএ আছে সেই আরএনএটা প্লান্টসে তুমি অলরেডি আগে থেকেই দিয়ে দিয়েছো সেন্স অ্যান্টিসেন্স আরএনএ। তো যখন নিমাটোডস আক্রমণ করছে সেই আরএনএটা গিয়ে নিমাটোডসের আরএনএর সাথে বাইন্ড করে যাচ্ছে, কারণ দুটো কমপ্লিমেন্টারি সিকোয়েন্স আছে। যখনই ওরা বাইন্ড করে যাচ্ছে একে অপরের সাথে, তখন কি হচ্ছে, ওই জিনটা থেকে আর প্রোটিন তৈরি হতে পারছে না, ট্রান্সলেশন প্রসেস হচ্ছে না। যখনই এরকমভাবে ব্যাঘাত হবে সেলটা কিন্তু নিমাটোডসটা আস্তে আস্তে মারা যাবে। ঠিক আছে, এই জিনিসটাই হচ্ছে এইখানটায় বলা হয়েছে। এইটা ট্রান্সজেনিক প্লান্টসেই করা যায়, কারণ ট্রান্সজেনিক প্লান্টসে তুমি ওই জিনটা ইনকর্পোরেট করে দিয়েছো, কিন্তু নর্মাল যে প্লান্ট আছে সেখানে ওই রকম কোনো জিন নেই, ডিএসআরএনএ নেই। তার ফলে কি হচ্ছে, তোমার নিমাটোডস আক্রমণ করছে এবং থাকছে, কিন্তু ট্রান্সজেনিক প্লান্টসে হচ্ছে না। কেন? কারণ হচ্ছে ট্রান্সজেনিক প্লান্টে ডিএসআরএনএ আছে, ডিএসআরএনএ কি হচ্ছে নিমাটোডসের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডের সাথে বাইন্ড করে যাচ্ছে এবং ট্রান্সলেশনটা বন্ধ করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে, প্রোটিন সিনথেসিস বন্ধ হয়ে যাচ্ছে এবং নিমাটোডসটা মারা যাচ্ছে। ঠিক আছে, এইভাবে প্লান্টসকে আমরা প্যারাসাইটের আক্রমণ থেকে বাঁচাতে পারছি তাহলে এইটা হচ্ছে একটা ট্রান্সজেনিক প্লান্টস। তাহলে বায়োটেকনোলজির আমরা এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেলাম। এটা হচ্ছে যে পেস্ট বা রেজিস্ট্যান্ট প্লান্টসের পেস্ট কীভাবে আমরা রেজিস্ট করব, সেখানে আমরা বায়োটেকনোলজির ইউজ আমরা এখানটা পড়লাম। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট প্রসেস আছে, তোমরা যদি তোমরা নিজেরা পড়তে পারো ভালো, বা আমিও পরে পড়াবো। ঠিক আছে, তো আজকে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে গেল।
তোমরা পুরোটা আরেকবার দেখে নিও। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি চেষ্টা করব তোমাদের রেসপন্স করার। ওকে, থ্যাংক ইউ, টাটা।